আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর রহমতে অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা নবম অষ্টম শ্রেণীর যে 11 উদাহরণ 11 এবং অধ্যায়ের নাম আমাদের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ে অধ্যায় নিয়ে শুরু করব। এবং পরবর্তী তোমরা যারা ক্লাসগুলো আমাদের 3টা পার্ট আছে 1 2 3, তো তোমরা যারা এই পার্টগুলো দেখোনি তোমরা এই পার্টগুলো দেখে নিতে পারো। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্স আমাদের জন্য ওপেন আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আমাদের এই ভিডিও তোমাদের সাহায্যের জন্য, যদি কোনো সমস্যা হয় বুঝতে, হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা। আচ্ছা, কথা না বাড়িয়ে আমাদের যে মূল কাজ সে মূল কাজে চলে যাই। এখানে আমরা পূর্বে আলোচনা করছি সরল মুনাফা সম্পর্কে। এখন আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা। তো আমাদের এখানে একটা গ্যাপ দেওয়া আছে, তোমাদের শ্রেণীকক্ষে হয়তো টিচার দ্বারা এই গ্যাপটা পূরণ করতে বলে। তো তোমাদের এই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের এই ক্লাস তৈরি, এবং পরবর্তীতে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনা করব আমরা, সে নিয়ে আমরা আলোচনা পরে করবো। আগে আমরা এই কাজটা করে নিই। তো দেখো, এখানে আমরা আগে পড়ব। গণিত করার প্রথম শর্ত হচ্ছে প্রশ্নটা ভালোভাবে অ্যানালাইসিস করা। যে গণিতে পড়ে বাংলা অর্থগুলো বুঝতে পারবে। আমি আগেই বলছি যে আমরা যে বাংলাগুলো অঙ্ক করি সেগুলো বাংলা অর্থের কথার মাধ্যমেই আমাদের প্রশ্নের অর্ধেক উত্তর লুকিয়ে থাকে। তো সেটা প্রথমে আইডেন্টিফাই করতে হয়। হ্যাঁ, তো এখানে বলছে যে 8% মুনাফায় হারে 50,000 টাকা 6 মাস অন্তর চক্রবৃদ্ধির মুনাফায় 5 বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত। এখানে দেখো 6 মাস অন্তর, তাহলে 6 মাস শব্দের অর্থ 12, 1 বছরের অর্ধেক। তাহলে যদি আমি 1 বছর হিসেব করি তাহলে 6 দুগুণে 12, তো 2 এখানে আসতেছে। তার মানে 5 বছর শব্দের এখানে কত হবে, 10 বার আসবে, তাই না? এখানে দেখো, তারপর আরেকটা হচ্ছে 50,000 আর 8% মুনাফা শব্দের অর্থ হলো ওই মুনাফাটাকে আমরা কি করব, এই যেহেতু 8% আর এখানে বলছে 6 মাস অন্তর, তো এইটাকে দেখো কনভার্ট করছে 6/12, অর্থাৎ 1 বছরের অর্ধেক মাস তার সাথে 8% যদি করি তাহলে আমরা 0.04 অর্থাৎ 0.04 আমরা পেয়ে যাব। তো আমাদের এখানে বলছে 6 মাস অন্তর 1 বছরের মুনাফা পাবে 2 বার, তাই না? 1 বছরের মুনাফা আমরা কয়বার পাবো, 2 বার পাবো। তাহলে 5 বছরের মুনাফা কত পাবো, 10 বার পাবো। অর্থাৎ 5 বছরের সময়কালটা এন হবে 10। আর প্রারম্ভিক শব্দের অর্থ প্রাথমিক যে মূলধন, সেটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলবো। এটা হলো 50,000 টাকা। তো আমরা চক্রবৃদ্ধির মুনাফা সম্পর্কে আমরা যে সূত্রটা জানি সেটা আমাদের মুখস্থ একটু রাখতে হবে, যে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এখানে পি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর হচ্ছে আমাদের মুনাফার হার কত ধরছে, 5% না 8% না 10%। এখানে 8% আমাদের বলা আছে, এই জন্য আমরা 8 লিখবো। ওকে, তো এই পার্সেন্টেজকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কত পাইছি, 0.04। ওকে, এখানে দেখো প্রারম্ভিক মূলধন আমাদের 50,000, 50,000 টাকা 50,000 লিখলাম, তারপর 1 প্লাস আর এর জায়গায় তার মান বসলাম। এখানে দেখো এন এর মান কত, 10, এই যে 10 এর জায়গায় 10 বসালাম। তো পরবর্তী কাজটা আমরা কিভাবে করছি চলো আমরা দেখে নিই একটু। হ্যাঁ, আমরা একটু দেখে নিতে পারি। তো আমাদের প্রথমে এগুলো দেওয়া আছে, তো আমি কাজটা একটু তোমাদেরকে দেখাই, যেহেতু আমাদের বইয়ে অধিকাংশ কাজটা করতে হবে। তো আমরা একটু কাজটা দেখি। এখানে দেখো 50,000 থেকে 50,000, এখানে একটু তারপর দেখো একের সাথে যদি 0.04 যোগ করো তোমাদের ক্যালকুলেটর করে নিতে পারো। সরি, এখানে কত হবে, এখানে 0.4 আসবে, এটা ভুল লিখছি। হ্যাঁ, এখানে 0.04 আসবে। ওকে, তোমরা একটু দেখে নিবা, এই জিনিসটা এখানে লিখবা। তারপর 10, তো এটাকে যদি আমি গুণ করি, এটাকে যদি এই যে 0. অর্থাৎ 1-এর সাথে 0.4 যদি গুণ 10 বার গুণ করি তাহলে কত পাবো, 1.480244। তার সাথে যদি 1 বিয়োগ করি তাহলে আমি এটা পাবো। ওকে, এটা পাবো। তাহলে এইটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আমি এটা পাবো। ওকে, তো এই ছিল আমাদের বিষয়। আচ্ছা, এটা আমাদের এই অংশটা, আমরা কোন অংশটা করলাম, আমরা এই অংশটা করে নিলাম। তোমরা আগে অঙ্কটা খাতায় তুলবা, তারপরে বই উঠাবা। তারপর দেখো আমরা এখানে দেখবো যে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনা। সরল মুনাফা কি এবং চক্রবৃদ্ধি মুনাফাটা কি আসলে, সেটা আমরা একটু দেখবো, একটু বুঝি। যে পূর্বে সরল মুনাফা হারে আমরা শান্তার 1 বছরের মুনাফা সঞ্চয়ের মোট মুনাফা হিসেব করেছিলাম, তাই না? একটা ছক, অর্থাৎ 4.32 আমরা করছিলাম। এবার চক্রবৃদ্ধি হারে আমরা শান্তার মোট মুনাফা হিসাব করবো এবং দেখব কোন পদ্ধতিতে শান্তা অধিক মুনাফা পেতে পারে। এখন মনে করো শান্তাজ দেব ব্যাংকে সঞ্চয় করে, সেখানে বাৎসরিক 7% হারে প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হয়। তাহলে শান্তা বছরের শেষে মোট কত মুনাফা পাবে, তাহলে সেটা আমরা দেখি। দেখো, এখানে আমাদের কিছু কথা বলা আছে, কথাগুলো আমাদের একটু জানতে হবে। যেহেতু প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করবে, তাই শান্তার প্রাথমিক কিস্তি 200 টাকা 1 বছরে 12 বার চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে, তাই না? অর্থাৎ এখানে কিস্তির পরিমাণ কখনো বৃদ্ধি পাবে না, অর্থাৎ 200 200 থাকবে। এখানে দেখো
কিস্তি আবার 11 বার চক্রবৃদ্ধি হারে মুনাফা হবে, অর্থাৎ আমাদের এখানে সময়টা পরিবর্তন করবে। এক বছরের মধ্যে তো এক বছরে 12 মাসে তো সময় আসবে না, প্রথম মাস যাবে, দ্বিতীয় মাস যাবে, তৃতীয় মাস যাবে, এভাবে চলতেই থাকবে। অর্থাৎ 12তম মাস পর্যন্ত সে তাকে কিস্তি দিতে হবে। কত কিস্তি দিতে হবে? 200 টাকা। অন্যান্য কিস্তিগুলোর মুনাফা একই হিসাব করা যায়, তাহলে 7 আমাদের পার্সেন্টেজে পরিবর্তন হবে না। পার্সেন্টেজ আমরা কিভাবে বার করবো? 7কে যদি আমরা 1/12/7/2 দ্বারা গুণ করে দেই, তাহলে এখানে 7/12 1200 আসবে। 1200 টাকা যদি আমি এটাকে ভাগ করি, তাহলে আমরা কত পাবো? 0.058, অর্থাৎ 0.058 পাবো। তো এটাকে যদি আমি চক্রবৃদ্ধি মুনাফা হারে কনভার্ট করি, তাহলে আমাদের এখানে আংশিক করা আছে, তো আমাদের সেটা পূর্ণ করতে হবে। তো এখানে একটু আমরা ছকটাকে একটু দেখে নেই। ছকটা বলতে মাসের ক্রম, অর্থাৎ প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস এভাবে চলতেই আছে। মাসের জমা টাকা আসল, তাহলে তার যে মাসে কিস্তির পরিমাণটা, এখানে 200 টাকা, টাকার কোনো পরিবর্তন হবে না এবং মুনাফার হারে কোনো পরিবর্তন হবে না। এখানে যা মুনাফা আছে তাই হবে। ওকে, সব ঘরতে মুনাফার হারে একই রকম হবে, কিন্তু পরিবর্তন হবে আমাদের সময়কাল, মাসটা। প্রথম কিস্তি 12তম, 11তম, 10তম, একদম চলতে 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 1তম মাসে পৌঁছাবে। ওকে, এবং আমাদের যে সূত্র আছে সেই সূত্র কোনো পরিবর্তন ঘটবে না, এই সূত্র যা আছে তাই থাকবে। দেখো এখানে প্রথম মুনাফা যদি আমি হিসাব করি, তাহলে এই যে পিটি হলো প্রারম্ভিক মুনাফা, অর্থাৎ কিস্তির পরিমাণ কত ছিল? 200 টাকা। 1 + 0.05, এর আর মান কত? এখানে দেওয়া আছে 0.058। এটা কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন কোথায় হবে? এই জায়গাটা এন এর মানে পরিবর্তন হবে। দেখো 11, তারপর 12, তারপর 11, এটা পরিবর্তন করার সাথে সাথে আমার টাকার পরিবর্তনটাও হয়ে যাবে। হ্যাঁ, তারপর দেখো আমরা করছি, তারপর এবার 10তম আসবে, তারপর কততম আসবে, তারপর 9তম আসবে, তারপর 8তম আসবে, তারপর দেখো 7তম আছে। হ্যাঁ, এভাবে চলতেই থাকবে। তো আমরা দেখিনি আমরা কিভাবে আমরা করছি অঙ্কটা। তো দেখো শিক্ষার্থী, একটু নজর দাও। তাহলে এটা আমাদের বইয়ে করা আছে, করে ফেললাম। এটা আমাদের বইয়ে করা আছে, করে ফেললাম। আচ্ছা, তোমাদের একটা বিষয় বলতে হবে যে ক্যালকুলেটর আমরা কিভাবে করবো, তাই না? তাহলে এখানে 200, তাহলে এটা গুণ অবস্থা আছে না কার সঙ্গে? এটার সঙ্গে গুণ অবস্থা আছে। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কি আছে? 1 + 0.0058, তাই? তো এটার সাথে যদি আমি করি, তাহলে 0.0058, তাহলে কত হবে? 1.0058। তাহলে এটার উপর যদি আমি ক্যালকুলেটরের কত লিখি? 10 লিখি। 10 দিয়ে যদি আমি 10 লিখি, তার সাথে যদি 1 বিয়োগ করি, বিয়োগ করার সাথে 2 গুণ করলে আমরা এভাবে পাবো। আচ্ছা, আমরা তোমাকে দেখাই দেই একটু কিভাবে করব। আচ্ছা, আমরা যদি ক্যালকুলেটর এভাবে কাজ করি, তাহলে আমরা এভাবে পাই। দেখো আমরা গুগলের সাহায্য নিচ্ছি। হ্যাঁ, তো দেখো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই দেখো, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ করব। ব্র্যাকেট আবদ্ধ করার পর 1 দশমিক যদি আমি যোগ করি, 1.005, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে, তারপর আমাদের ক্যালকুলেটরে এই ধরনের একটা অপশন পাওয়া যাবে, অথবা তোমরা অ্যারো অপশন দেখবা, এবং সেখানে কততম, যদি 10তম বলে তাহলে 10 লিখবো। 10 লেখার পর আমরা সমান চিহ্ন চাপ দেওয়ার পর, চাপ দেওয়ার পরে এখান থেকে আমাদের প্রথম 1 বিয়োগ করতে হবে। 1 যদি বিয়োগ করি, তাহলে দেখো 1 যদি বিয়োগ করি আমি কত মান পাই? এইটা মান পাবো। এটার সাথে আমাদের কত আছে? 200 গুণ অবস্থা আছে। 200 যদি গুণ করি, তাহলে আমি কত পাবো? দেখো আমি পাইলাম 11.90। তাহলে আমাদের এই যে ভ্যালুটা ছিল, কত ছিল সেটা? 11.90। ওকে, তো তোমরা প্রত্যেকটা অঙ্ক এভাবে করতে পারবে। যেমন ধরো এখানে 1 + 0.0058, তাহলে প্রথমে এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কি করতে হবে? এটার সাথে যোগ করবা। যোগ করার পর এটা কয়বার গুণ করতে হবে? 9 বার। তারপর এটা গুণ করার পর দেখো আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 আছে, তাহলে এই অংশটার সাথে 1 বিয়োগ করতে হবে, তাই না? যদি 1 বিয়োগ করার পর যে মানটা পাবো সেটার সাথে 200 গুণ করব। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমাদের এখানে কত মান আছে? 9। তাহলে চলো আমরা একটু গুগলের সাহায্য নিই, তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারবো। ওকে, তাহলে আমরা দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে আমি যদি 1 যোগ করি, 1 পয়েন্ট, সরি, প্রথমে যদি ফার্স্ট ব্র্যাকেট নেই, দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট নিলাম। ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পর 1.0058, তারপর কি করতে হবে? ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর আমি একটা আমাদের অ্যারো চিহ্ন বা এরকম চিহ্ন থাকবে ক্যালকুলেটরে। এখানে কয়বার গুণ করব? প্রথমে আমরা 10 বার গুণ করছি, এবার 9 বার গুণ করব। 9 বার গুণ করার পরে সমান চিহ্ন চাপ দিব, সেখান থেকে কত বিয়োগ করতে হবে? 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করলে আমি কত পাবো? এটা পাবো। এটার সাথে আমি যদি 200 গুণ করি, তাহলে আমি মান পেয়ে যাব, এইটা কত মান পেলাম? 10.68। তাহলে আমার যে ভ্যালুটা আসবে সেটা হবে 10.68। ওকে, এটা পাবো 10.68। ওকে।
তারপর প্রত্যেকটা একই রকম ভাবে দেখো, আমার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু মাসের সাথে সাথে আমার এই যে এন এর মানটা পরিবর্তন করছে। এখানে 7তম মাস, তাহলে আমি 7তম মাসে পাইছি, এটা ক্যালকুলেশন করলে কত পাবো? 8.26। আশা করি বুঝতে পারছো শিক্ষার্থী। তারপর এটা মুনাফা কত হবে? দেখো পরিবর্তন শুধুমাত্র মানে এন এর মানটা, মাস যেহেতু 6তম, তাহলে এখানে 6 দেখতে হবে, তাহলে এখানে মুনাফা পাইছি 7.006। তারপর এটা মুনাফা কত পাইছি? 5.68। তারপর এটা আমি মানটা শুধু পরিবর্তন ঘটাইছি। এখানে দেখো 7তম মাস, তো এটা মুনাফা কত পেয়েছি? 7.68। এখানে 3তম মাস, তো এখানে 3 দেওয়ার পর এখানে হচ্ছে 3.50। তো এখানে মুনাফা, এখানে 2তম মাস, তাহলে এখানে মুনাফা পাইছি 2.32। তারপর এখানে মুনাফা 1তম মাসে কত পাইছি? 1.16 টাকা। তো এইটা আমাদের চার্ট ছিল। তো তোমাদের যাদের সমস্যা যদি থাকে কখনো, আবারও বলতেছি, কমেন্ট বক্সে তোমাদের সমস্যাটা উত্তোলন করবা। ওকে, আচ্ছা। আমাদের শেষই এখানে বলছে মোট প্রাপ্য চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে মোট মুনাফা কোনটা হবে? এই যে আমরা যে মুনাফাগুলো পাইলাম সেগুলো যদি যোগ করি, হ্যাঁ, তাহলে এখানে দেখো কত বেশি? 1.16, 2 দশমিক যোগ, তারপর 2.32, তারপর 3.50, সবগুলো যোগ করে যেটা পাইছি সেটা হবে মোট প্রাপ্য মুনাফা। কত পাইছিলাম? 92.4 টাকা। আচ্ছা, আমাদের পরবর্তীতে প্রশ্ন করছে যে শান্তা 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত পেল? তাহলে আমরা এখানে লিখতে পারি 92.4 টাকা, তাই না? তাহলে আমরা লিখতে পারি এভাবে যে আমরা লিখতে পারি শান্তা 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা পেল কত? 92.4 টাকা। আচ্ছা, তারপর আমাদের প্রশ্ন করছে, দেখো পাঠ্য বইয়ে, তো আমাদের প্রশ্ন করা আছে যে শান্তা 1 বছরের সরল মুনাফা কত ছিল? তাহলে এই সরল মুনাফা কোনটা আমাদের? সরল মুনাফা আমরা যে পরবর্তীতে ছক আলোচনা করছিলাম, তোমরা যদি দেখে নাও তাহলে তোমাদের এটা পিন করে দেব, তোমরা সেটা দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, দেখো এটা আমাদের 4.3 এই যে এইখানে এইখানে দেখো 4.2-এ আমরা সরল মুনাফা হিসাব করছিলাম। সরল মুনাফায় যে প্রাপ্য মুনাফাটা আছে সেটা মুনাফা কত পাইছিলাম? দেখো সেটা মুনাফা আমরা পাইছিলাম 83.99 টাকা। আচ্ছা, আমাদের প্রশ্ন বলছে যে এই যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে কোন মুনাফা সবচেয়ে বেশি মুনাফা পাবে, তাই না? তো আমরা তো দেখলাম যে আমরা কি দেখলাম যে চক্রবৃদ্ধি মুনাফায় সে পাইছিল কত টাকা। এখানে বলছে কোন ধরনের পদ্ধতিতে শান্তা অধিক মুনাফা পেতে পারে এবং কেন, জোড়ায় আলোচনা করতে বলছে। তাহলে আমাদের এখানে জোড়া আলোচনা করতে হবে। তাহলে এখানে দেখো আমরা সেটা কিভাবে বলতে পারি যে চক্রবৃদ্ধি মুনাফা শান্তা বেশি মুনাফা হবে, তাই না? এখানে দেখো চক্রবৃদ্ধি মুনাফা কত পেয়েছে? 92 টাকা, আর এখানে পেয়েছে 83 টাকা, অর্থাৎ 84 টাকা। তাহলে কোন মুনাফা বেশি পাইলো? চক্রবৃদ্ধি মুনাফায় বেশি পেলো। তো আমরা কারণটা বলতে পারি, সরল মুনাফা আমরা কাকে বলবো? দেখো শুধুমাত্র আসল বা মূলধনের উপর যে মুনাফা প্রদান করা হয় তাকে আমরা সরল মুনাফা বলবি। তাহলে এখানে শুধু আসল বা মূলধনের উপর মুনাফা প্রদান করা হয়, কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা হিসাব করি, দেখো নির্দিষ্ট সময়ের পরে মূলধনের সাথে অর্জিত মুনাফাকে যোগ করে পরবর্তী সময়ে মুনাফা আসলের উপর নতুন করে মুনাফা প্রদান করলে তাকে যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা বলে। তাহলে দেখো আমি 11 মাসে যে টাকা ইনকাম করছি বা 12তম মাসে যে টাকা ইনকাম করছি সেটার উপর আমাদের মুনাফা দিচ্ছে। তাহলে এই জন্য কি হবে? আমাদের সরল মুনাফা থেকে চক্রবৃদ্ধি হারের যে মুনাফাটা আসবে সেইটার কারণে আমাদের কি হবে? সরল মুনাফা থেকে চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণটা বেশি হবে। আচ্ছা, তারপর আমাদের আশা করি বুঝতে পারছো। তারপর বলছে যে ক্ষুদ্র ব্যবসায় লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতি বলতে আমরা কি বলছি? এখানে বলছে প্রফিট লস ইন দ্য স্মল বিজনেস। এখানে বলছে যে ক্ষুদ্র সঞ্চয় কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা করে আয় করা যায়। ব্যবসায়ের আয় যথাযথভাবে হিসাব করে তা থেকে লাভ ক্ষতি হিসাব করতে পারাটা জরুরি। তোমরা কি বলতে পারবে লাভ ও ক্ষতি কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সঙ্গে লাভ ক্ষতি সম্পর্ক কি? তোমাদের উত্তর নিচে দেখো। এখানে বলছে লাভ কি এবং ক্ষতি কি। লাভ কি ক্ষতি কি বলতে আমরা কি বুঝি? যদি কোনো ব্যবসায়ী হয় তাহলে লাভ এবং ক্ষতি কাকে বলা হয়? দেখো লাভ আমরা তাকেই বলবো, এখানে দেখো ক্রয় মূল্যর তুলনায় বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, তাই না? যদি কখনো একটা কলম যদি 5 টাকা দিয়ে কিনে 6 টাকা বিক্রি করো, তাহলে এখানে কয় টাকা আসবে? 6 থেকে যদি 1 বাদ দাও, তাহলে এই যে 6 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত হলো? 1 আসলে, তাই না? তাহলে এই যে 1 টাকা আমার লাভ, তাই না? অর্থাৎ যদি বিক্রয় মূল্যর তুলনায় ক্রয় মূল্যটা কম হয় তাহলে সেটাকে বলবো আমরা লাভ। আচ্ছা, এখানে দেখো ক্রয় মূল্যর তুলনায় বিক্রয় মূল্য বেশি হলে সেটাকে ক্ষতি বলবো। যদি একটা জিনিস আমি 6 টাকা দিয়ে কিনি কিন্তু সেটা বিক্রি করলাম 5 টাকা, তাহলে আমি কি করলাম? আগের থেকে 1 টাকা কি করলাম? ক্ষতি করলাম। তাহলে এখানে 1 টাকা আমার ক্ষতি হবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবারই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।